যেখানে তৃণমূলের উদ্দেশ্যে তিনি বলছেন যে তৃণমূল যদি চায় নওশাদ যেখানে যেখানে প্রার্থী দেবেন সেখানে যদি বিজেপি চলে আসে সম্পূর্ণ দায় তার নিজের কাছে নেবে। তার মানে কোনোভাবে কি আবার নওশাদ সিদ্দিকী বলছে, তার মানে কি আইএসএফ এর সঙ্গে কোনোভাবে পরোক্ষভাবে তৃণমূলের জোট বাঁধতে চলেছে? লোকসভাতেই তার সঙ্গে জোট হয়ে গেছিল। তারা প্রথমে প্রথমে দেখায়, তারপরে তারা নিজেরাই বিক্রি হয়ে যায় পুরোপুরিভাবে। তারা মানে ওদের কাছে একমাত্র শত্রু হচ্ছে বিজেপি। বিজেপিকে হটানোর জন্য তারা সবাই একসাথে হয়েছে, লোকসভাতেও দেখেছি এবং বিধানসভাতেও হবে। তারা কোনো রকম ভাবে মানে নতুন সরকার আসুক, মানুষের সেবা হোক, তারা চায় না। তারা চায় একটা কোলাপ্টেড সরকারের সাথে হাতে হাত মিলিয়ে নিজেদের যদি কিছু লাভান্বিত হতে পারে তার চেষ্টা করে। এসএসসি কে সতর্ক করে দিয়েছিল আদালত যে কোনোভাবেই যাতে দাগিরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারে, এবং আজই অযোগ্যদের তালিকা একবার প্রকাশ হয়ে আবার 8 ঘন্টা পিছিয়ে দেওয়া হলো, তারপরে বলা হলো 7টার সময় প্রকাশ করা হবে। আপনার কি মনে হয় এর মধ্যে অনেক কন্টামিনেশন থাকে? অনেক কিছু, তো হিম্মত নেই ওদের। হিম্মত থাকলে আগেই করে দিত। তৃণমূলের যদি হিম্মত থাকতো তাহলে যোগ্য অযোগ্যকে আলাদা করে দিত। তারা জানে যে অযোগ্যদের আলাদা করলেই তাদের কোন নেতামন্ত্রীর কাছে সেই টাকা পয়সা গেছে সেটা বেরিয়ে আসবে। সেই জন্য তারা অযোগ্যদের তালিকা প্রকাশ করতে ভয় পাচ্ছে। কারণ তৃণমূল দলটাই পুরোপুরিভাবে দেখবেন প্রত্যেকের ঘরে ঘরে তৃণমূলের নেতামন্ত্রীরা তাদের কাছ থেকে টাকা নিয়ে করেছে। তৃণমূল দলটাই ভেঙে যেতে পারে। এই জন্য তারা সঠিকভাবে কোনোদিনই কিছু করবে না। এবং কোনো পরিবারের কারোর কিছু যদি কোনো সদস্যদের চাকরিও দেওয়া থাকে, দেখবেন ওই অযোগ্যদের তালিকায় নামও থাকবে। এবং কিন্তু যাদের নাম প্রকাশ করবে তারাও তো ছেড়ে কথা বলবে না। নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না, তারাও তো টাকা দিয়েছে। দেখুন কি হয় না হয়, তাদের সঙ্গে আবার পেছনে পেছনে গটাপ করে নিয়ে নামগুলো বের করছে কিনা। তৃণমূলের দ্বারা সব সম্ভব। দেখা যাক কি হয়। বড় নাম বার করবার হিম্মত তাদের যদি থাকে দেখুন, কারণ ভেতরে ভেতরে তৃণমূলটা ভেতরে ভেতরে একদম মানে নষ্ট হয়ে গেছে। বড়েয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তিনি আদালত কক্ষে স্ত্রী এবং ছেলেকে দেখে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেললেন, এবং তারপরে তিনি বলছেন তিনি নাকি মোবাইল ছুঁড়ে পালানোর চেষ্টা করেননি, পড়ে গিয়েছিলেন। সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পর এই সমস্ত দাবি করছেন ইডির হাতে গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক। আগেও তো হিস্ট্রি ছিল, উনি পালিয়ে গেছিলেন, টপকেছিলেন, এবারেও করেছেন। মানে একজন ধরতে গেছে, উনি পাঁচিল টপকে কি চলে যাবেন, পালিয়ে যাবেন? এটা কে করে? মেন্টালি ডিসব্যালেন্সড তারা। এবং এই ধরনের কাজ যেভাবে করেছে তারা ভেবেছেন যে মানুষ ছেড়ে দেবে তাদেরকে, এবং দেখবেন কত কিছু বেরিয়ে আসবে। তার লজ্জা করছে না স্ত্রীর সামনে আর বুথের সামনে মুখ দেখাতে? তৃণমূল ছাত্র নেতার পর এবারে সরাসরি শিক্ষামন্ত্রী হুমকি দিলেন শান্তা দত্তকে। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী এমনিতে কোনো বিষয়ের মধ্যে নাক গলান না বা মাথা গলান না, কিন্তু সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একটা নিজে অনুরোধ করেছিলেন শান্তা দত্তকে নিজে, যে যাতে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়। তার এটা এই অনুরোধটা রাখা উচিত ছিল, কিন্তু তিনি রাজ্যপালের বিশেষ আশীর্বাদ ধন্য বলে এই মুহূর্তে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, কিন্তু তার বিরুদ্ধে অবশ্যই কোনো স্টেপ নেওয়া হবে। উনি যেটা করেছেন উচিত কাজ করেছেন, এবং উনি যেটা বলেছেন যেটা সবার আগামী দিনে জেনারেশনের মনে রাখা উচিত, যে ভয়ও যেমন ছোঁয়াছে এরকম সাহসিকতাও ছোঁয়াছে। এটা মানে অনেক বড় কথা বলেছেন, এবং আশা করি ওনাকে সবাই আগামী দিনের প্রজন্ম ওনাকে ফলো করবে। এসআইআর বিতর্কে তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল দলের বেশ কয়েকজন বারবার নির্বাচন কমিশনকে কটাক্ষ করছে। এসআইআর নিয়ে এত ভয় কেন? দেখুন, এসআইআর হবে, আগামী দিন আপনারা দেখতে পাবেন এসআইআর হচ্ছে, এবং এসআইআর হলে দুধ কা দুধ পানি কা পানি হবে। সেখানে যারা রোহিঙ্গারা রয়েছেন, তিনি যারা বাংলা ভাষা নিয়ে যেভাবে রোহিঙ্গাদেরকে আর এখানকার আমাদের পশ্চিমবঙ্গের নাগরিককে যেভাবে গুলিয়ে দিয়েছেন, সেইটা অন্তত মানে পুরোপুরিভাবে আমরা জলের মতো দেখতে পাবো, স্বচ্ছতার মতন। এবং প্রচুর যারা চোরা ভোটার রয়েছেন সেই সব ভোটার্সরা তারা বাদ যাবে। একের পর এক শাসক দলের নেতাদের যেমন সুদীপ্ত রায়, অতীন ঘোষ, জীবনকৃষ্ণ, এরা যে সিবিআই ইডি ডাকছে, তাহলে কি পুজোর আগে খালি হয়ে যাচ্ছে তৃণমূল? দেখুন, আস্তে আস্তে দেখতে পাবেন কি হচ্ছে। আগামী দিন আমরাও সাক্ষী থাকবো, ইডি সিবিআই তাদের মতো কাজ করবে। প্রধানমন্ত্রী এবং তার মায়ের উদ্দেশ্যে আপত্তিকর শব্দ উচ্চারণ করার জন্য কংগ্রেস সমর্থকরা তারা করেছিলেন, এবং সেজন্য প্রদেশ কংগ্রেসের অফিসে ভাঙচুর চালানো হয়েছে, এই বলে গ্রেফতার করা হয়েছে রাকেশ সিংকে, তার বাড়িতে পুলিশ গিয়েছিল। দেখুন, কংগ্রেস যেভাবে মোদিজির মাকে নিয়ে যেভাবে কথা বলেছেন, এটা কখনোই গ্রহণযোগ্যতা নয়। এবং যে ভাঙচুর কারা করেছে আমি বলতে পারবো না, সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় সেটা উপরের আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দেখছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার শারীরিক প্রতিকূলতার কথা বলছেন, এবং তিনি বলছেন যে আগামী যে নির্বাচন আসছে সেখানে চতুর্থবারের জন্য তৃণমূল সরকারই আসবে, বিজেপি একটা আসনও পাবে না। তারা ভয় পাচ্ছে, সেই জন্য আগে থেকে এই ধরনের ন্যারেটিভ সেট করতে চাইছে।